আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সবাই নতুন ক্লাসের নতুন বই পড়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছো। এছাড়া এখনও আমাদের বৃত্তি পরীক্ষার্থীদের বৃত্তি পরীক্ষাও শেষ হয় নাই, তারাও অনেক বেশি প্রস্তুতির মধ্যে আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সুন্দর একটা কিশোর গল্প পড়ব। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে পড়ে পাওয়া। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে তোমাদের বয়সী কিছু কিশোর কিশোরীকে দেখতে পাচ্ছি। এখানে কিশোররা আম কুড়াচ্ছে। এই যে আম গাছের নিচে আম কুড়াচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন কিশোরকে। তারা আমের ঝুলি তাদের হাতে আছে, সেই সাথে আছে একটি টিনের বাক্স। মূলত এই বাক্সকে কেন্দ্র করেই কিন্তু এই পড়ে পাওয়া গল্পটি রচিত হয়েছে। পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প, মানে তোমাদের বয়সী বাচ্চাদের জন্য একটি অনেক সুন্দর, অনেক মন ভুলানো, অনেক মজাদার একটি গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তোমাদের জন্য এই পাঠ্য বইয়ে। গল্পটি সহজ ভাষায় সুন্দরভাবে বুঝে বুঝে এখন আমরা পড়া শুরু করি সবাই। কাল বৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। এখানে কিন্তু লেখক নিজে কথক হিসেবে গল্পটি বলছেন যেই সময়টা গল্প লেখা হয়েছে তখন কাল বৈশাখীর সময়, লেখকের ছেলেবেলার কথা। কাল বৈশাখীর সময় কখন? বৈশাখ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকালের কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। এখানে বলছে যে কয়জনের নাম দেখো, বিধু, সিধু, নিধু 3 জন, তিনু 4 জন, বাদল 5 জন এবং বলছে আরও কয়েকজন যাদের নাম বলা হয় নাই। তারা সবাই বৈশাখ মাসে প্রচণ্ড গরম থাকে না, সেই গরমের দুপুরবেলা তারা নদীর ঘাটে গিয়েছে। কী উদ্দেশ্যে? গোসলের উদ্দেশ্যে। বেলা বেশি নাই। বেলা বেশি নাই বলতে এখানে দুপুর গড়িয়ে প্রায় বিকেলে যাওয়ার পথে এমন সময় তারা গিয়েছে। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। বিধু যার নাম, সে ওই দলের মধ্যে, এখানে যে দলটা আছে তাদের মধ্যে বয়সে একটু বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। সে হঠাৎ আর কি একটু ভঙ্গি দেখিয়ে, কানটা খাড়া করার ভঙ্গি দেখিয়ে বলল যে ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, বাকিরা শোনার চেষ্টা করলো। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কী রে? তারা কিছুই বুঝতে পারলো না এবং শুনতেও পারলো না। জিজ্ঞেস করলো যে কী ঘটনা, কিছুই তো শোনা যাচ্ছে না বা বুঝতে পারছি না। বিধু আমাদের কথার উত্তর দিলে না। বলছে বিধু কারো কথার উত্তর না দিয়ে তখনও কান খাড়া করে রয়েছে। বলছে তখনও সে মনোযোগের সাথে কী যেন শোনার চেষ্টা করছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই শোন। সে হঠাৎ আবার বলে উঠল যে ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি। বলছে এবার সবাই শুনতে পেয়েছে। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ। পশ্চিম আকাশে, দূরে পশ্চিম আকাশে একেবারে ক্ষীণ মানে হচ্ছে আস্তে, মেঘের গুড় আওয়াজ শোনা যাচ্ছে। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। নিধু কি বলল? তাচ্ছিল্যের সাথে মানে বিষয়টা সে হালকা করে, অত বিধুর মতো গভীরে না নিয়ে হালকা করে বলল যে ওসব কিছুই না। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বলছে বিধু তখন তাদের নিধুকে ধমক দিল যে তুই
কিছু বুঝিস না, কিছু মানে না কি? ওইখানে মেঘের আওয়াজ গুড়গুড় করছে। বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, কাল বৈশাখী। তখন বিধু বলল যে তুই তো এসব কিছু বুঝিসই না। বৈশাখ মাসে পশ্চিম দিক থেকে মেঘের আওয়াজ শোনার মানে হচ্ছে ওই সময় ঝড় উঠবে, আর ঝড়ের সময় জলে নামতে নেই, কারণ তখন কাল বৈশাখীর সময়, কাল বৈশাখী ঝড় শুরু হয়। কাল বৈশাখী ঝড় মানে কি? প্রচণ্ড বাতাস, চারিদিক থেকে তোলপাড় করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মাঠ ঘাট যেখানে ঘাস নাই সেখান থেকে ধুলা উঠতে থাকে। আর নদীতে সেই সময় বাতাসের টানে টানে নদীতেও স্রোত সৃষ্টি হয়। এজন্যই বিধু আর জলে নামবো না, মানে নদীতে নামবে না, সেই সিদ্ধান্ত নিল। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। তখন সবাই বুঝে গেল যে বিধু কি বলছে। কাল বৈশাখীর ঝড় মানি আম কুড়ানো। তখন ওরা বুঝতে পারলো যে চারদিক থেকে ঝড়ো হাওয়া বইতে থাকে, এর মানে হচ্ছে গাছ থেকে আম পড়বে, আম কুড়াবে। বারুজ্যেদের মাঠের বাগানে চাঁপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত আম। কাদের বাগানের? বারুজ্যেদের মাঠের বাগানে কি আম? চাঁপাতলি আম। বলছে খুব বিখ্যাত আম, সেটা মিষ্টি কি, এ সময়ে পাকে, এই বৈশাখ মাসে পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি, যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। বলছে ঝড় উঠলে সেখানে অনেক ভিড় হয়ে যায়, অনেক ছেলে মেয়ে চলে আসে, যে আগে সেখানে যে পৌঁছতে পারে সে পজিশন মতো ভালো জায়গায় দাঁড়াতে পারে। সবাই বললাম তবে থাক। কি থাকবে? মানে গোসল থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। বলছে তখনও অনেক রোদ, গাছের মাথাগুলোতে রোদ দেখা যাচ্ছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। বলছে অনেকে এটা যে বৃষ্টি হবে, ঝড় হবে, অনেকে সেটা মেনে নিতে পারছে না। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। বলছে ঝড় বৃষ্টির তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কিশোরেরা যেখানে রয়েছে, তবে অনেক দূর থেকে গুড়গুড় আওয়াজ, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওর ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাঁপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বলছে গুড়গুড় সামান্য ক্ষীণ আওয়াজ, সেটার সূত্র ধরে কি চাঁপাতলি গাছের তলায় যাওয়া তাদের ঠিক হবে কিনা সেটা ভাবছে। বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে। বলছে বিধু যে ছিল সে তাদের সকল সংশয় দূর করে দিল। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে, মানে সব সময় সে বয়সে বড়, সে সবার মনের সংশয়, অর্থ হচ্ছে সন্দেহ, সবার সন্দেহ যেমন দূর করে এসেছে সেই রকমই সে জানিয়ে দিলে যে সে নিজে এখুনি চাঁপাতলির আম তলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। সে সেই সময় বলল সে নিজেই চাঁপাতলির আমতলায় যাচ্ছে। এখন কারো যদি ইচ্ছে থাকে সেখানে যাওয়ার, তাহলে বিধুর সাথে তারা যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। বলছে এরপর কেউ আর একা দাঁড়িয়ে রইল না, সবাই বিধুর সাথে সাথে চলতে শুরু করলো, এবং অল্পক্ষণের মধ্যেই যে প্রমাণিত হলো যে আসলেই বিধু ওদের চাইতে ভালো বোঝে। ভীষণ ঝড় উঠল, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। খুব ঝড় উঠলো, চারদিকে বাতাস বইতে শুরু করলো, আর কালো মেঘগুলো পশ্চিম দিক থেকে উড়ে উড়ে আসতে লাগলো। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। এমন প্রচণ্ড ঝড় উঠলো যে বড় বড় গাছের মাথা যেন মাটিতে লুটিয়ে পড়ছে, মানে বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল।
বলছে একেবারে ওই যে বললাম যে বালুর এলাকা, যেখানে ঘাস নাই সেখানে ক্ষেত খামার থেকে একেবারে প্রচণ্ড ধুলা উঠতে লাগলো। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল, একটু পরেই ঠান্ডা বাতাস শুরু হলো, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বলছে একটু পরে চারদিকে বাতাস ঠান্ডা হয়ে গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই সেটা একেবারে বড় বড় ভীষণ বাদলের বর্ষা নামলো। ভীষণ বাদলে মানে একবারে খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো। বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। বড় বড় আম বাগানের সব ছেলে মেয়েরা আম কুড়াতে ভিড় জমিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো, এত আম পড়ছে। শিলবৃষ্টি যেমন পড়ে উপর থেকে, তোমরা নিশ্চয়ই দেখেছ, পড়তেই থাকে, সেরকম আম পড়ছে গাছ থেকে। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। সবাই অনেক আম কুড়িয়েছে, আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের ভাঁড়ে নুয়ে পড়লাম এক একজন, মানে এতগুলো করে আম এক একজন কুড়ালো যে আমগুলো নিতে বইতে তাদের কষ্ট হচ্ছে। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, ভিজতে ভিজতে কেউ অন্য গাছতলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে, কেউ আবার ওই আমগুলো বাড়িতে রেখে আসার জন্য চলে গিয়েছে, আবার আসবে। আমি আর বাদল, মানে আমি এখানে আমিকে, এখানে আমি মানে হচ্ছে লেখক, লেখক আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। লেখক এবং বাদল তখন সন্ধ্যা, ওই বৃষ্টি হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি কমতে কমতে আর কি, তখন সন্ধ্যা হয়ে গেছে, নদীর ধার দিয়ে বাড়ি ফিরছিল। পথে কেউ কোথাও নেই, পথে একেবারে নির্জন পথ, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। বলছে ছোট বড় ডালগুলো ভেঙে গেছে এবং পথ ঢেকে গেছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। বলছে পাকা নোনা শুদ্ধ মানে একেবারে বড় গাছেরও, নোনা গাছের ডালও, একেবারে যেগুলো অনেক দিনের পুরনো গাছ সেগুলোর ডালও ভেঙে পড়েছে রাস্তায়। কাঁটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি। বাবলা গাছ আছে এক ধরনের, সেগুলো কাঁটাযুক্ত, সেইগুলো পথে ভেঙে পড়ে আছে। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকে আধো অন্ধকার, অন্ধকার পুরো হয়নি, আধা আধা অন্ধকার, আধা আধা আলো। সে তার মধ্যে এখানে লেখক এবং বাদল দুজন মিলে সেগুলো ডিঙিয়ে ডিঙিয়ে পথ হাঁটছে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। এমন সময় বাদলের পায়ে কি যেন একটা লাগলো এবং সেটার লেগে বাদল হোঁচট খেয়ে একেবারে পড়ে গেল। আমায় বললে, দেখ তো রে জিনিসটা কি। তখন বাদল লেখককে বলল যে দেখ তো কিসের আঘাতে আমি পড়ে গেলাম হোঁচট খেয়ে। আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে, এ আমরা জানি। বলছে লেখক, বাদল যেই বলল যে কিসে হোঁচট খেলাম, সেই লেখক সেটা তুলতে গিয়ে দেখলো যে একটা টিনের বাক্স, তার মধ্যে তালা বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে তাদের পাড়াগাঁয়ে অঞ্চলে ডবল টিনের ক্যাশ বাক্স বলে। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে এইসব বাক্সের মধ্যে, সেটা তারা জানে, লেখক জানে, সেটা বলল। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল, বললে দেখি জিনিসটা। বাদল হঠাৎ যেন একেবারে কৌতূহলী হয়ে উঠল এবং জিনিসটা দেখতে চাইল। দেখ তো জিনিস। তখন সে আবার দেখলো চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স। তখন আরেকজন বলছে যে হ্যাঁ, এটা তো ডবল টিনের ক্যাশ বাক্স। ক্যাশ বাক্স মানে কি, যার মধ্যে টাকা কড়ি রাখা হয়, টাকা কড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? বলছে যে এখন এটা কেক নিয়ে কি করবি? সোনার গহনাও থাকতে পারে, ভারী দেখছিস কেমন। একজন আরেকজনকে বলছে যে সোনার গয়নাও এর মধ্যে থাকতে পারে,
কি পরিমাণ ভারী, তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। আরেকজন বলছে যে হ্যাঁ তা তো থাকবেই, এর মধ্যে টাকাও আছে গহনাও আছে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। বলছে সেই তেঁতুল গাছের তলায় তারা দুইজনেই বসে পড়লো, এই টিনের বাক্সটাকে কি করা যায় সেটা নিয়ে তারা ঠিক করছে যে কি করা যায়। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল, থলেতে বা দড়ির বোনা গেজেতে। বলছে এত কষ্ট করে যে আম তাদের এত প্রিয়, সেগুলো তারা কুড়িয়ে এনেছে ঝড় বৃষ্টিকে অগ্রাহ্য করে, সেগুলো তারা একপাশে, সেগুলো অনাদৃত মানে কি আদরহীনভাবে সেগুলো সেখানে রেখে দিল। বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি। বাদল বলল কেউ কিন্তু জানতে পারেনি, আমরা জেনেছি। তা তো বটেই, কে জানবে আর। বলছে আরেকজন বলছে হ্যাঁ তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল। বাক্স তো তালাবন্ধ। বলছে এখন কি করব আমরা, বাক্সটা তো তালাবন্ধ অবস্থায় আছে। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। ওহ, না জানি কত কি আছে এর মধ্যে, তুই আর আমি দুজনে নেব, আর কেউ না, খুব সন্দেশ খাবো। তখন আরেকজন বলল যে ইট দিয়ে তালাটা বন্ধ আছে, ইট দিয়ে এটাকে ভাঙি, না জানি এর ভিতরে কি আছে। তারা খুব কৌতূহলী এবং বলল যে তুই আর আমি এর ভাগ নিব, এবং এই ভাগ দিয়ে এই টাকা দিয়ে আমরা দুজনে অনেক অনেক সন্দেশ খাবো, কাউকেই আমরা এটার কথা জানাবো না। ঝড়ের ঝাপটা আবার এলো। বলল আবার ঝড় শুরু হবে এমন মনে হচ্ছে। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তারা তেঁতুল গাছের গুড়ি মানে গোড়ায় আশ্রয় নিল। আবার তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। বলল যে তেঁতুল গাছে ভূত থাকে সেটা সবাই জানে, কিন্তু সেই সময়ে তারা এত বেশি কৌতূহলী ছিল, বাক্সটার প্রতি আগ্রহী ছিল যে ভূতের কথা তারা বেমালুম ভুলেই গেছে। অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় গাছতলায় বসে থাকি। বলছে অন্য কোনো সময় হলে তাদের দুজনের কখনোই সাহস হতো না এই তেঁতুলতলায় বসে থাকার। বাদল বলল শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল। বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে, কি করবি এখন। এই সময় বাদল বলল যে প্রচণ্ড শীত করছে, বৃষ্টিতে ভিজেছে না, এখন কি করা যাবে। আর এটাকে কিছুতেই তারা বাড়ি নিতে চাইলো না, কারণ তাহলে সবাই জানবে এবং সবাইকে এর ভাগ দিতে হবে। এখন কি করা যায় সেটাই তারা ভাবছে। আমার মাথায় কিছু আসছে না রে। লেখক বলল যে আমার মাথায় কিছু আসছে না, ভাঙি তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। আর একজন বলছে যে তালা ভেঙে ফেলি, তুই এখানে থাক, ইট নিয়ে আসি। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। বলছে ভাঙলেই তো রোমান্স শেষ হয়ে গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে, ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দিব বাক্সটা। এখন আরেকজন বলছে যে না, তালা ভাঙার দরকার নাই, যার জিনিসটা খোয়া গেছে তার তো কি কষ্ট হচ্ছে, তার ঘুম পর্যন্ত আসছে না, তাকে ফিরিয়ে দেওয়া উচিত বাক্সটা। বাদল ভেবে বললে ফেরত দিবি? দেব ভাবছি। তখন বাদল লেখককে প্রশ্ন করলো যে ফেরত দিবি? লেখক বলল দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? তখন বাদল আবার জিজ্ঞেস করলো যে কি করে তুই জানবি যে এটা বাক্সটা কার? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা যাবে না। বলছে যে ঠিক আছে চল, ভেবেচিন্তে সে মতলব আমরা বের করি, কিন্তু অধর্ম করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। অধর্ম করা যাবে না কেন? অধর্ম হবে এই ভেবে যে ধর্মের কাজ হবে না, নৈতিকতার কাজ হবে না বাক্সটা যদি তারা নিজেরা গুম করে ফেলে, সে কথাই এখানে বলা হয়েছে। এক মুহূর্তে
দুজনের মনই বদলে গেল। বলছে মুহূর্তের মধ্যে দুজনের মন এক হয়ে গেল আর কি। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বলছে বাক্স ফেরত দিব এ কথা মনে হতেই তাদের দুজনের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। জল একেবারে বৃষ্টিতে ভিজে ফুটফুট হয়ে তারা বাড়িতে এলো। বাদলের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। বাদলদের বাড়ির বিচুলি গাদা মানে হচ্ছে ধানের যে খড়, ধান নেওয়ার পর ধানের যে খড় থাকে, অবশিষ্ট খড় গরুতে খায় বা চুলাতে জ্বালানো হয়, সেই খড়ের গাদা লুকিয়ে রাখলো। খড়ের গাদা মানে এরকম স্তূপ করে খড়গুলোকে রাখা হয়, সেইখানে সেই খড়ের গাদায়, বিচুলি গাদায় বাক্সটা লুকিয়ে রাখলো বাদল। এরপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে তারা যে কজন বন্ধু আছে, বিধু, নিধু, সিধু, ওইখানে বলা হয়েছিল না, সবাই মিলে একটা গোপন বৈঠক বসলো। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন। বলছে বর্ষার দিন, গ্রীষ্মের পরে বৈশাখের সময় তো প্রচণ্ড বৃষ্টি হয় গ্রীষ্মকালে, সেই বলছে বর্ষার দিন সেই সময় চারদিক যেন সব সময় মেঘাচ্ছন্ন হয়ে থাকে, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম, বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক, সেই সময় সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। বলছে সেই ঝড়ই প্রথম ছিল, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটা চাপা গাছের ফোঁটা, চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। একটা চাপা গাছের চাপা ফুল থেকে ওই বাতাসের সাথে সাথে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। ব্যাং ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। বলছে নরহরি বৈষ্ণব তাদের এলাকার একজন, তার ডোবা থেকে, ডোবা হচ্ছে যেখানে আর কি পুকুর না, যেটা আর কি ব্যবহৃত হয় না, সেই ডোবা থেকে। পুকুর তো ব্যবহৃত হয়, সেখানে থালাবাটি ধোয়, কাপড় চোপড় ধোয়, গোসল করে, কিন্তু এই ডোবার পানি কেউ ব্যবহার করে না, সেখান থেকে ব্যাং ডাকছে। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল। বলছে ওই যে সবার বয়সে বড় বিধু, তার কথা মতো এ মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। বলছে বাক্সটা ফেরত দিতেই হবে, এ হচ্ছে প্রথম এবং শেষ কথা। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। সবাই আর কি তাদের লোভ সংবরণ করে তারা এই বাক্সটা ফেরত দিবে, এটাই তাদের প্রথম শর্ত ছিল মিটিংয়ের। বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত, অতএব এখন উপায় ঠাউরাতে হবে, বাক্সের মালিককে খুঁজে বের করার। বলছে এখন উপায় বের করতে হবে, যেভাবে হোক বাক্সের মালিককে খুঁজে বের করতে হবে। কারো মাথায় কিছু আসে না, কারো মাথায় যেন, সবার মাথায় যেন এলোমেলো হয়ে গেছে, কিছুই মনে আসছে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। বলছে যে কেউ তো এসে বলতে পারে যে এই বাক্সটা আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। বলছে কি করে প্রকৃত মালিককে, যে কেউ তো বাক্সটার দাবি করতে পারে, তাহলে প্রকৃত মালিককে চেনা যায় কিভাবে? সেটা তারা কোনোভাবেই মীমাংসা করতে পারল না। অবশেষে বিধু ভেবে ভেবে বললে, মতলব বার করেছি, ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলছে ঘুড়ির মতো কাগজ কেটে নিয়ে আয়। বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। বলছে আগেই বলেছে যে বিধুর কথা সবই তারা শোনে। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো, বিধুর সামনে। বিধু বললে লেখ, বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বলছে এদের মধ্যে বাদলের হাতের লেখা ভালো, কাজে বাদল লিখবে। বাদল বলল কি লিখবো বলো? লেখ বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি,
যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু সিধু নিধু তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? তখন লেখক আপত্তি করে বলল যে কুড়িয়ে পেলাম আমরা, অথচ আমাদের নামই তো এখানে নেই, আমাদের ভালো নাম লেখ। বিধু বললে, লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখ। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল। বলছে বেল গাছের আঠা দিয়ে 3টি কাগজ কেটে ভিন্ন ভিন্ন রাস্তায় গাছের সাথে লাগিয়ে দেওয়া হলো। এগুলো কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, যে কয়খানা কাগজ, কি দিয়ে লাগানো হলো, কোথায় লাগানো হলো। লাগানোর পরে 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। বলছে 2-3 দিন হয়ে গেছে, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। বলছে চণ্ডী মণ্ডপের সামনে এসে একজন রোগা মতো লোক, রোগা এবং কালো মতো লোক এসে চণ্ডী মণ্ডপের সামনে এলো। আমি তখন সেখানে বসে পড়ছি, লেখক সেখানে বসে পড়ছিল। বললাম, কি চাও? লেখক তাকে প্রশ্ন করেছিল যে সে কি চায়। বাবু, ইদির ভীষণ কার নাম? ইদি, তখন সে বলল যে ইদির ভীষণ কার নাম? ওখানে যে তারা ভালো নাম লিখেছিল, আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। তখন সে বলল, লেখক যখন বলল যে কি চাই, আমার নামই ইদির ভীষণ, তখন বলল যে একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন, আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কী রকম বাক্স? কাঠের বাক্স। না, যাও বাবু, কাঠের নয়, টিনের বাক্স। বলছে যে না, যাও, কাঠের বাক্স তো নয়, তুমি চলে যাও। ওই যে বললো যে প্রথম বলছিল যে কিসের বাক্স, বলছিল কাঠের বাক্স। তখন যখন লেখক বলছে যে না, ঠিক না, তুমি চলে যাও, তখন সে আবার ফের ঘুরিয়ে বলল, বাবু কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। লেখক তখন আবার বলছে যে না, কালো না, তুমি চলে যাও। বাবু দাঁড়ান, বলছি, মোর ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। তখন সে আবার ঘুরিয়ে বলছে যে আমার ঠিক মনে হচ্ছে না, তবে রাঙা মতো। রাঙা মতন মানে লালের মতো আর কি। তখন লেখক আবার বলছে না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। বলছে ওর তো নাই, সে লোভে পড়ে আসছে, এবং ওর মতো অনেক লোকই আসবে। আবার 3-4 দিন কেটে গেল। এভাবে আবার 3-4 দিন চলে গেল। বিধুর কাছে একজন লোক এলো। তারপরে বলছে বিধুর কাছে একজন লোক আসলো, তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ। বলছে তাকে বিদায় দিল। যাবার সময় সে নাকি শাঁসিয়ে গেল। যাবার সময় যে লোক বাক্স নিতে আসছিল সে রীতিমতো শাঁসিয়ে গেল। চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি, মানে চৌকিদারকে সে বলবে আর এই বাচ্চাদের দেখে নেবে, এসব বলে সে শাঁসিয়ে গেল। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। তখন বিধি বলল যে সে লোক রেগে গেছে নানান রকম উল্টোপাল্টা কথা শোনার পর, যে তুমি যা পারো করো গিয়ে, আমরা বাক্স কোনো কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। বলছে আর কোনো লোকই আসে না, বর্ষা কমে যাচ্ছে। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বর্ষা পড়ে গেল ভীষণ মানে অনেক বেশি বর্ষা বেড়ে গেল, কমে যায়নি। সেবার আমাদের নদীতে হলো ভীষণ বন্যা, খুব বন্যা হচ্ছে। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। বন্যার তোরে বড় বড় গাছ যেন মাটি থেকে উপড়ে, মাটি থেকে কি পানি হয়ে গেছে না, সেটা উপড়ে ভেসে যেতে শুরু করলো। 2-একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে। আম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। আম্বলপুরের চরের যে কাপালি ছিল তারা নিরাশ্রয় হয়ে গেল, মানে তাদের ঘরদোর সব ভেঙে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারেও দেখে এসেছি। বলছে তারা তখন নদীর চরে ছোট ছোট ঘর বাড়ি বানিয়ে আবার
বসবাস শুরু করেছে, মানে থাকা শুরু করেছে। কি চমৎকার পটলের আবাদ, বলছে খুব চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে, বলছে ওই চরে পটলের চাষ হচ্ছে, কুমড়োর ক্ষেত হচ্ছে, লাউ কুমড়োর মাচা দিয়ে লাউ কুমড়ো চাষ হচ্ছে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে, বলছে ওই তরকারি বেচে তারা একটু আয়ও করতে পারতো। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ, কোথায় গেল তাদের বাড়িঘর? ওই বাড়িঘর পটল কুমড়ার আবাদ সেগুলো সব পানিতে তলিয়ে নিয়ে গিয়েছে। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে যেতে দেখলাম, বলছে লেখকদের বাড়ির সামনে দিয়ে অনেক চালা ঘর ভেসে যেতে দেখেছে। চালা ঘর মানে ঘরের চাল। সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো, বলছে একদিন চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন, বলছে ওই লেখকের বাবা হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছিলেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে, বলছে গ্রামের 2 জন কুমোর কুয়ো কাটানো হয়েছিল, সেটার মজুরি চাইতে এসেছে। আরও 2-1 জন প্রজা এসেছে খাজনা পত্র দিতে, আরও 2-1 জন প্রজাও এসেছে খাজনা দেওয়ার জন্য। আমরা 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি, বলছে লেখকরা 2 ভাই মিলে পড়তে বসেছে। এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবত হই ঠাকুর মশাই। এমন সময় একজন লোক এসে সেখানে দাঁড়িয়ে বলল আর কি, সালাম করলো ঠাকুর মশাই বলে। বাবা বললেন এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? তখন লেখকের বাবা বললেন যে ঠিক আছে এসো, তোমার কল্যাণ হোক। কোথা থেকে এসেছো তুমি? আজ্ঞে অম্বরপুর থেকে। আমরা কাপালি, বলছে আমরা অম্বরপুর থাকি, সেখানে আমরা কাপালি, ওখান থেকে এসেছি। বসো, কি মনে করে তামাক খাও সাজ, বলছে যে কি মনে করে আসলে তামাক খেতে, তাকে সাধলো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। তামাক সেজে খাওয়া মানে তামাকটাকে আবার করতে হয়, সাজাতে হয়। সে তামাক সাজিয়ে খেতে শুরু করলো। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে, বলছে চাকরির খোঁজে এসেছে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। কোথায় আশ্রয় নিয়েছে? নির্বিষ খোলার গোয়ালাদের চালা ঘরে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত, বলছে এই বর্ষার দিনে ভাতও নেই কাপড়ও নেই, এমন একটা অবস্থা। 2 আড়ি ধান ধার দিয়েছিল গোয়ালারা, দয়া করে 2 আড়ি ধান তারা দয়া করে দিয়েছিল ধার, সেও এবার ফুরিয়ে এলো, বলছে সেটাও ফুরিয়ে গেছে। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে, বলছে এখন চাকরি যদি একটা না পাই তাহলে সবাইকে নিয়েই না খেয়ে মরতে হবে। বাবা বললেন বলো কি? বাবা বললেন আজ এখানে 2টি ডাল ভাত খেও, বা তার লেখকের বাবা বললেন যে আজ এখানে 2টি ডাল ভাত খেয়ে যেও। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তা খাবো, খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম, প্রায় 250 টাকার গহনা, আর পটল বেচা নগদ টাকা 50টি একটা টিনের বাক্সের ভেতর ছিল। তখন লেখকের বাবা যখন তাকে খেয়ে যেতে বলল, তখন সে তার দুঃখের কথা বলতে শুরু করলো যে গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ খোলার হাট থেকে সে পটল বিক্রি করে ফিরছিল। তারা পটল চাষ করতো না, ছোট মেয়ের বিয়ে, এজন্য কিছু গয়নাও গড়িয়ে নিয়ে আসছিল সেদিন, প্রায় 250 টাকার গয়না বলছে, আর পটল বেচা নগদ 50 টাকা একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল
তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু। আর তারপর এলো এই বন্যা। বলছে সেই থেকেই শুরু হলো তার দুর্ভোগের। এখন তো বন্যাই হচ্ছে। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গয়না হারালে? তখন লেখকের বাবা বললো, অতগুলো টাকা আর গয়নাও হারিয়ে ফেললে? অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে, সে আক্ষেপ করে বলছিল যে আজ সেগুলো হাতে থাকলে মানে এই অভাব তার হতো না। আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ টিনের। তখন লোকটি উত্তর দিল, সবুজ টিনের বাক্স। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না। লেখকের বাবা এসব ব্যাপারে কিছুই জানেন না। আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বললে, দাঁড়া, সিধু আর তিনুকেও নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কি না। বলছে ওদেরকেও ডেকে নিয়ে আসি, ওরাও তো এর সাক্ষী থাকবে। কাকে ফেরত দিলাম? বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, সে বড় হলে উকিল হবে, সবাই বলতো। বলছে বিধুর বুদ্ধি বেশি, সে উকিল হবে বড় হয়ে, সবাই এরকম বলতো। আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটোখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুর মশাই, আপনারা মানুষ না দেবতা? গরিবের ওপর এত দয়া আপনাদের? সে বলল, সেখানে একটা ভিড়ের মতো জমে গেল বাক্স দেওয়ার ব্যাপারে। আর লোকটা খুব কৃতজ্ঞ হয়ে বারবার বলছিল যে আপনারা অনেক ভালো মানুষ ঠাকুর মশাই, আপনারা মানুষ না দেবতা, গরিবদেরকে আপনারা অনেক মায়া করেন। বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কি না, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দিন না ওকে, লিখতে জানো তো? সে আবার লেখকের বাবাকে বলল যে আপনি একটু কাগজ দেন ওকে, ও লিখে দিয়ে যাক একটা রসিদ যে ওর মাল ও ফিরে পেয়েছে। না, ও উকিলই হবে বটে। বলছে যে না, সে উকিলই হবে, তার এমন বুদ্ধি। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। এই ছেলে মেয়েদের কাণ্ডকীর্তি দেখে, তাদের এমন ভালো একটা কাজ দেখে লেখকের বাবা যেন অবাক হয়ে গেল, তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। গল্পটি শেষ হলো। এবার আমরা শব্দার্থগুলো একটু পড়ব। দিব্যি অর্থ চমৎকার বা আশাতীতভাবে, সংশয় সন্দেহ বা দ্বিধা, গহনা অলঙ্কার, অনাদৃত অবহেলিত উপেক্ষিত গুরুত্ব দেওয়া হয়নি এমন, বিচুলি গাদা ধানের খড়ের স্তূপ, নাট মন্দির দেব মন্দিরের সামনে ঘর যেখানে নাচ গান হয়, বৈষ্ণব হরিহর সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব, অপ্রতিভভাবে বিব্রত বা লজ্জিতভাবে, পত্র পাঠ বিদায় তৎক্ষণাৎ বিদায়, চৌকিদার অর্থ হচ্ছে প্রহরী, কাপালি তান্ত্রিক হিন্দু সম্প্রদায়, চণ্ডী মণ্ডপ যে মণ্ডপ বা ছাদযুক্ত চত্বরে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়, দণ্ডবত মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, বা মাটিতে পড়ে হিন্দুরা যে প্রণাম করে সেটা, আড়ি ধান গম ইত্যাদির পরিমাপ বিশেষ, ধান মাপার বেতের ঝুড়ি বা পত্র। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের বয়সী ছোট ছোট কিশোর বালকদের খুবই চমৎকার একটি গল্প পড়লাম। এ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, শেখার আছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। সবাই সহজে পড়া শিখির সাথে থেকো, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।